নমস্কার। প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ও আলোচনা করব বলে। তো আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছে ত্রিপুরা রাজ্যের সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা ম্যাডাম। তো ওনার সাথে কথা বলবো, তার আগে বলবো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ও ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমরা ম্যাডামের সাথে পরিচয় করে নেব। ম্যাডাম নমস্কার। নমস্কার। তো ম্যাডাম, পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বার। আমি তার আগেও একবার এসেছিলাম। তখন এই আমি কিছু লেখালেখি করি, সাহিত্য জগতের সঙ্গে আমার একটু ছোটোখাটো মেলামেশা আছে। ওই নিয়ে আমি কিছু কবিতা লিখি, প্রবন্ধ লিখি। এই নিয়ে একটা আসরে এসেছিলাম। তো আজকে এখানে এসেছি, ভীষণ ভালো লাগছে। আমাদের আজকের যে প্ল্যাটফর্ম, সেটার নামই হচ্ছে পজিটিভ বার্তা। আমরা সমাজের কাছে কিছু পজিটিভ কিছু দিতে চাই। তো ভীষণ ভালো লাগছে। আমি দর্শক শ্রোতা বৃন্দদেরকে বলবো আপনারা অবশ্যই চোখ রাখবেন এবং যোগাযোগ রাখবেন পজিটিভ বার্তার সঙ্গে। ধন্যবাদ ম্যাডামকে। তো ম্যাডাম, জেনে নেব আপনার পরিচয়টা। আমি তো জানি আপনি শিক্ষিকা একজন, আমাদের তো ডিটেলসে যদি একটু পরিচয়টা আমাদেরকে দিতেন দর্শকদেরকে। বেসিক্যালি আমি একজন শিক্ষিকা। আমি শিক্ষিকা হিসেবেই পরিচয় দিতে ভালোবাসি। এখন বর্তমানে আমি ত্রিপুরার শিক্ষা দপ্তরের একজন সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করছি। আমার বাড়ি ঊনকোটি ডিস্ট্রিক্টে ছিল। এখন বর্তমানে আগরতলাতে আমি স্থায়ীভাবে বসবাস করছি। এখন আমার বর্তমান বিদ্যালয়ে আমি যেখানে কাজ করছি, এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিশালগড় ব্লকের আন্ডারে একটা স্কুলে আছে, বাদ্যদিঘি স্কুলে, পিএমসি বাদ্যদিঘি ক্লাস 12 স্কুলে। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাম, আপনার কাছ থেকে জেনে নেব যে এই শিক্ষকতা পেশায় আপনি কিভাবে এলেন? দেখুন, আমার বাবা কিন্তু একজন টিচার ছিলেন, যিনি রাজন্য আমলে, তখন কিন্তু ত্রিপুরার স্টেট হয়নি, ইন্ডিয়ার সঙ্গে তখন যখন রাজতন্ত্রের সময়ে, মেবি এটা 1948, ওই পিরিয়ডে কিন্তু আমার বাবা টিচিং প্রফেশনে ছিলেন, যোগ দিয়েছেন। এটা মাছমারা গ্রামে লেদ্রাই দেওয়ান বিদ্যালয়, যেটা 1937-এ এস্টাবলিশড হয়েছিল। ওই স্কুলেই বাবা পড়াশোনা করেছেন। ওই বিদ্যালয় থেকে পড়াশোনা সেরে পরবর্তীতে ওইখানেই আবার শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন। তো আমাদের অনেক ভাই বোন আছে। আমাদের ভাই বোনরা কিন্তু অনেকে অনেক প্রফেশনে চলে গেছেন। কাউকে বাবা এরকম তৈরি করেছেন, সিভিল সার্ভিসে গেছেন। আমার টিসিএস, আমার এক দাদা আছেন। আমার ছোটো বোন আছে, ও ডেন্টাল সার্জন। আর আমার সবচেয়ে ছোটো ভাই, যে এখন সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ত্রিপুরা থেকে, এখন সে বেঙ্গালুরু HAL-এ আছে আর কি, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ওখানে জব করছে। তো আমিও প্রথমে ভেবেছিলাম, আমার ইচ্ছে ছিল কোনো ব্যাংক এরকম কিছুতে জব করব, কিন্তু তখন তো আমার সেরকম স্টুডেন্ট অবস্থাতে মেবি আমার এইমটাকে বাবা দেখেছেন যে আমি টিচিং প্রফেশনে আমাকে স্যুট করবে, আমি এটাতে মানে সাকসেস হব। তো এর জন্য অনেকটা বাবাই আমাকে মানে মোটিভেট করেছেন এবং আমাকে এই প্রফেশনে আসার উদ্বুদ্ধ করেছেন। তো এইভাবেই আমি 1997-এ আমি যোগ দিয়েছি একজন পিজিটি হিসেবে। সে প্রথম পোস্টিং আমার যে স্কুলে আমার প্রাইমারি এডুকেশন হয়েছিল, আমার বাবা যে স্কুলের টিচার ছিলেন একটা সময়ে, সেই লেদ্রাই দেওয়ান ক্লাস 12 স্কুল, এখন ওই স্কুলটাতে আমার প্রথম জয়েনিং। তার পরবর্তীতে আমি TPSC পরীক্ষা দিয়ে এই বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসেবে আছি। এটা কোথায়? তো এখন আমি যে আমার পোস্টিং হয়েছে, আমি সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিশালগড় ব্লকের আন্ডারে PMC বাদ্যদিঘি ক্লাস 12 স্কুলে আমি এখন জব করছি। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে। তো এরপরে জেনে নেব যে আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কি মতামত পেশ করবেন, এখন একটু বলুন। দেখুন, এখন ত্রিপুরা রাজ্যে শিক্ষার অবস্থানটা খুব ভালো একটা পজিশনে। আমরা জানি একটা সময়ে সেরকম আমরা টপ পজিশনে ছিলাম না আমাদের রাজ্য, আমরা যদি সর্বভারতীয় স্তরে বিচার করতাম। কিন্তু এখন বর্তমানে আমাদের ত্রিপুরা স্টেট সারা ভারতবর্ষের মধ্যে শিক্ষার
হার দিক দিয়ে আমরা সেকেন্ড পজিশনে আছি, সেই দিক দিয়ে কিন্তু আমরা খুব ভালো পজিশনে আছি। এবং আমি যেহেতু টিচিং প্রফেশনে আছি এবং আমার অলমোস্ট মানে 25 ইয়ার্সের উপরে আমার জব হয়েছে, আমি মোটামুটি এখন অবধি 4টা স্কুলে আমি জব করেছি। তো আমার এই অভিজ্ঞতায় হাজার হাজার স্টুডেন্টের সঙ্গে ডিল করেছি। তো এখন আমার এই অভিজ্ঞতা হয়েছে আমাদের যে শিক্ষার যে অবস্থান এখন খুব ভালো একটা পজিশনে আছে। বাহ। তো ম্যাম এই প্রসঙ্গে জেনে নেব যে যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে ক্লাসের মধ্যে, তাদেরকে কিভাবে এগিয়ে আনা যায়? দেখুন, আমি প্র্যাকটিক্যাল যে আমার অভিজ্ঞতা হয়েছে, আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বেসিসে আপনাকে বলছি। যেখানে যেখানে আমি জব করেছি, এখানে যেমন লেদ্রাই দেওয়ান বিদ্যালয়, এখানে কিন্তু হাজারের উপর স্টুডেন্ট আছে। তারপরে আমি ধলাই ডিস্ট্রিক্টের মাসলি, যেটা তুইকর্মা তুইশা ক্লাস 12 স্কুল ছিল, ওখানেও মানে হিউজ স্টুডেন্ট ছিল। এখন বর্তমানে যে স্কুলে আছি আমি, এখানেও অলমোস্ট আমাদের 700-এর উপরে স্টুডেন্ট আছে। তো স্টুডেন্ট এমন নয় যে স্টুডেন্টরা শুধু সবাই একদম এক ক্যাটাগরির, অনেক মানে খারাপ বা ভালো এরকম নয়, মানে মিক্সড ইয়েতে আছে। তো আমরা কি করি, আমাদের যে স্টুডেন্টগুলো আমরা কিছু, তো ওদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গিয়ে আমরা যারা টিচারদেরকে নিয়ে, আমরা টিচাররা নিয়ে কাজ করছি। আমরা টিচাররা সিলেক্টিভ ক্লাসগুলোতে আমরা যখন ক্লাস করতে যাই, তখন আমরা আইডেন্টিফাই করি কারা কোন ক্যাটাগরিতে কোন লেভেলে আছে তাদের টিচিং ইয়েটা। তখন যদি দেখি যে আমরা যারা বিলো এভারেজ আছে, অর্থাৎ আপনার দুর্বল স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করি ওরা কোন জায়গাতে দুর্বল আছে, কোন সাবজেক্টে কোন লেভেলে দুর্বল আছে, বা কোথায় তাদের সেই দুর্বলতার কারণটা কি, সেই রুট কজটা আমরা বের করি। তো বের করার পরে সেই অনুযায়ী ডক্টর যেরকম মানে চিকিৎসা পরিষেবা শুরুর আগে বিভিন্ন টেস্ট করে আইডেন্টিফাই করেন কোথায় রোগ হয়েছে, সেই রোগ অনুযায়ী ঔষধ দেওয়া হয়। ঠিক সেরকম আমরাও জেনারেল ক্লাসের সঙ্গে সেই দুর্বল বাচ্চাদেরকে আমরা রেমিডিয়াল ক্লাস করাই। বাহ। মানে এক্সট্রা ক্লাস করা যার যেটা প্রয়োজনে সেইভাবে আর কি। প্রয়োজনে আমরা গার্ডিয়ানদের সঙ্গে কন্ট্যাক্ট করি, প্রয়োজনে মানে সেই স্টুডেন্টের বাড়িতেও যেতে হয় আমাদের প্রয়োজন। তো ম্যাম এরপরে জেনে নেব যে অনলাইন ক্লাস ভিত্তিক যে এখন অনেকে অনলাইন ক্লাসগুলি করে, তো এটার কি মন্তব্য করবেন বা কি বলবেন, যে এটা ভালো না খারাপের দিকে যাচ্ছে? অ্যাকচুয়ালি যেহেতু আমরা এখন অফলাইনে ক্লাস করছি, স্কুল পুরোদমে স্কুল চলছে, আমরা অফলাইনে আমাদের বেসিক যে কাজটা আমরা অফলাইনে করছি, আমরা ক্লাস সরাসরি বাচ্চাদের সঙ্গে ক্লাস করছি। দেখুন, আমাদের 2019 থেকে যে মহামারী এসছিল, সেই মহামারী পিরিয়ডেই আমরা এই ওয়ার্ডগুলো শুনেছি আর কি, অনলাইন ক্লাস। তার আগে কিন্তু অনলাইন অফলাইন এগুলো আমরা বাচ্চারা চিনতো না। তো এই মহামারী পিরিয়ডে যখন আমরা সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, স্কুল হাট বন্ধ হয়ে গেছিল, কিন্তু শিক্ষা তো বন্ধ হয়ে থাকতে পারে না, স্টপ থাকতে পারে না। তো আমাদের ডিপার্টমেন্ট থেকেও এরকম নির্দেশ এসেছিল যে আমরা যাতে অনলাইনে ক্লাস করাই। আর দেখুন, আমাদের বর্তমান যিনি যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার কথাই বলেছেন, এবং সেইভাবেই পুরো দেশে পরিকাঠামো তৈরি করা হয়েছে। তো দেখুন, আমরা কিন্তু চট করে যখন আমরা জেনে শুনে কিন্তু মহামারী আসেনি, মহামারী আসার পরে যে অনলাইনের প্রয়োজন পড়লো, আমরা কিন্তু তার আগেই প্রস্তুত ছিলাম, মানে ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে। তো বাচ্চারা যার ফলে তারা ডিজিটালিও ক্লাস নিয়েছে, শিক্ষা কোথাও স্থগিত থাকেনি। তো এখনও আমরা ক্লাসের অফলাইনের পাশাপাশি যদি প্রয়োজন পড়ে, স্টুডেন্টদের কিন্তু অনলাইনেও মানে ক্লাস টিচিং করছেন আমাদের টিচাররা। এটা ছাড়াও শুধু আমার স্কুলের কথা বলবো না, প্রাইভেট স্কুলগুলোতে বলুন, অথবা কোনো কোচিং এক্সট্রা যদি আমি অন্য কোনো পাশাপাশি আরও কোনো রেফারেন্স কোনো আমি কোচিং নিতে চাই, তখন কিন্তু অনলাইনেরই আমাদের সাহায্য নিতে হয়। তো সেক্ষেত্রে দুটোই চলতে পারে, ঠিক অফলাইন অনলাইন, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। ঠিক, একদমই তাই। তো ম্যাম এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে একজন শিক্ষার্থী এবং
শিক্ষকের মধ্যে সম্পর্কটা বা বন্ডিংটা কেমন হওয়া উচিত? দেখুন, একটা শিশু সে সারাদিনে 24 ঘন্টার মধ্যে একটা বড় সময় কিন্তু স্কুলে কাটায়। সে প্রাইমারি স্কুলে হোক, প্রি প্রাইমারি হোক অথবা নুন সেকশনে হোক, একটা বড় পিরিয়ড কিন্তু সে বিদ্যালয়ে কাটায়। তাহলে বাড়িতে সে প্যারেন্টসদের সঙ্গে, গার্ডিয়ানদের সঙ্গে থাকে, তার পরবর্তী একটা বড় সময় কিন্তু সে স্কুলে থাকে টিচারদের সঙ্গে। তো সেখানে টিচারদের একজন টিচার কিন্তু অনেকগুলো রোল নিয়ে কাজ করেন, মাঠে নামেন। একজন টিচারকে কোথাও কখনো মানে ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, 3টা ভূমিকা নিতে হবে, মানে মিনিমাম 3টা ভূমিকা নিতে হবে। কোথাও মানে গাইড হবেন, মানে স্টুডেন্টকে, শিক্ষার্থীদেরকে, বাচ্চাদেরকে শেখাবেন গাইড হিসেবে। কোথাও ফিলোসোফার হবেন, আবার কোথাও কিন্তু ফ্রেন্ড হিসেবে কাজ করবেন। একদম জয়ফুল লার্নিং, একদম নির্ভীকভাবে তার মনের কথা, মনের প্রশ্নগুলো যার যার জানার, এটা কিন্তু সে একজন ফ্রেন্ড এনভায়রনমেন্টে কিন্তু সে তৈরি করতে হবে এরকম। ঠিক, একদমই তাই। আচ্ছা ম্যাম, আপনি তো বলেছেন সিপাহীজলা ডিস্ট্রিক্টের একটি স্কুলে আপনি কর্মরত ওখানে, তো বোর্ডের রেজাল্ট তো এবার আউট হয়েছে, তো কেমন রেজাল্ট করলো ওখানে বাচ্চারা? হ্যাঁ, আমাদের স্কুলটা যে বোর্ডের আন্ডারে, সেটা হচ্ছে টিবিএসসি। হ্যাঁ, টিবিএসসি আন্ডারে আমাদের যে স্টেটের অনেকগুলো বোর্ডে আছে, সিবিএসসি বোর্ডের আন্ডারে আছে, কিছু বিদ্যাজ্যোতি স্কুলগুলো আছে। আমাদের বিদ্যালয় যেটা, এটা টিবিএসসির আন্ডারে। তো আমাদের স্কুলে মাধ্যমিক এবং 12 দুটোই দিয়েছে, দুটো বোর্ড পরীক্ষা দিয়েছে। তো মাধ্যমিকে আমাদের ভালোই রেজাল্ট হয়েছে, তবে আমরা সেখানে দাঁড়িয়ে নেই। 97% এসছে। আমাদের স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে। যে টপার হয়েছে সে 96.4% পেয়েছে, এবং সেকেন্ড যে পজিশনে আমাদের বিদ্যালয়ে সে 88.4% পেয়েছে। আমরা যেই পরিবেশে আছি, আমাদের যে সারাউন্ডিং আছে, স্টুডেন্টদের যে তাদের যে পারিবারিক পরিসর বা সেই দিক থেকে আমাদের রেজাল্ট ভালো বলতে পারে। কিন্তু তারপরে আমরা থেমে নেই। আমাদের দপ্তর চাইছে, আমরাও চাইছি, আমরা 100% যাতে পাস করাতে পারি। এবং ক্লাস 12-এও ভালো রেজাল্ট হয়েছে। ক্লাস 12-এও আমাদের টপার যে হয়েছে অলমোস্ট 89% পেয়েছে, তারপরে 85 এরকম ভালো রেজাল্ট করেছে। তো তবুও তারপরে আমরা সেখানে থেমে নেই। আমাদের টিচাররা আছেন, আমরা নিজেরাও, আমাদের সেলফ স্যাটিসফ্যাকশন আসেনি। আমরা চাইছি আমরা 100-তে 100 যাতে করতে পারি, এটাই আমাদের ভবিষ্যৎ। তো এই যে 100-তে 100 মানে আশা করছেন ভবিষ্যতে যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে, তো আপনি কি পদক্ষেপ নেবেন যে এত সুন্দর নাম্বার আনার জন্য? দেখুন, আমরা কিন্তু আগে থেকে এখনও নিচ্ছি, বরাবরই নিচ্ছি। আমরা এখানে যে স্টুডেন্ট, গার্ডিয়ান, স্টুডেন্ট এবং স্কুলের টিচার, একটা চুলায় যেরকম 3টে স্ট্যান্ড থাকে, যেরকম একটা চুলাতে, ঠিক সেরকম আমাদের ত্রিভুজের মতোই আমাদের যে একাডেমিকটাকে কাজ করার জন্য, সাকসেসফুল করার জন্য আমাদের স্টুডেন্ট এবং বিদ্যালয় এবং গার্ডিয়ান, তো তিনজনের মধ্যে 3 দিক থেকে কিন্তু সামঞ্জস্যতা থাকতে হবে। তার জন্য আমরা কিন্তু কন্টিনিউয়াসলি প্যারেন্টসদের সাথে যোগাযোগ রাখছি, স্টুডেন্টদের সাথে যোগাযোগ রাখছি, এবং অ্যাটেন্ডেন্স দিক দিয়ে বাচ্চারা যাতে রেগুলারলি স্কুলে আসে, প্রতিদিন যাতে স্কুলে আসে, অ্যাটেন্ড করে, এবং আমরা সিলেক্ট করি বাচ্চাদেরকে, কে কোন তাদের যে স্টাডি যে লেভেলটা আছে, কার কোথায় কোন সাবজেক্টের সাপোর্টে দরকার, কোন এই বিষয়ের তার যে বিভিন্ন প্রতিকূলতাগুলো আছে, যেখানে তার বোঝার আছে, সেখানে আমাদের সাবজেক্ট টিচাররা ওনারা কাজ করছেন। এইভাবে আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করছি যাতে করে তাদের রেজাল্ট ভালো হয়। ঠিক, ধন্যবাদ ম্যাডাম। তো এরপর ম্যাম আপনার কাছ থেকে জেনে নেব যে একটা বাচ্চা কিভাবে সে মূল্যবোধ শিখবে, তার মধ্যে মূল্যবোধ কিভাবে গড়ে উঠবে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা অনেক বড় পরিসরের কথা।
এটা আমাদের শুধুমাত্র আমাদের বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারপরে আমরা মানে বিদ্যালয়ের অনেক ভূমিকা আছে। দেখুন, আমরা আগে দেখতাম কি আমাদের আগের পরিবারগুলো ছিল যৌথ পরিবার। একটা শিশু যৌথ পরিবারে যখন জন্মগ্রহণ করে, সেই যৌথ পরিবার থেকে ওর মা বাবা ভাই বোন, তার কাজিন ব্রাদার সিস্টার, আঙ্কেল আন্টি, জেঠু কাকু, দিদা ঠাকুমার সঙ্গেই থাকে। তো তার ভাষার ডেভেলপমেন্ট কিন্তু সে অনবরত কথা বলছে, ভাষার ডেভেলপমেন্ট যেরকম খুব দ্রুত হচ্ছে, তার সামাজিক দায়বদ্ধতাও সে এখান থেকে শিখছে। এবং আমরা যে ঠাকুমার সঙ্গে যখন আগে আমরা যখন ছোট ছিলাম, সেই ঠাকুমার ঝুলি থেকে অনেক গল্পগুলো আমরা শিখতাম। সব কটা গল্পের মধ্যে একটা মোরাল অফ দ্য স্টোরি ছিল, সব গল্পের মধ্যে একটা তার বার্তা ছিল। তো এই বাচ্চারা এখন সেই দিক থেকে এখন যখন যেখানে শহরাঞ্চলে বিশেষ করে যেখানে আপনার ছোট পরিবার, সেই ছোট পরিবারে কিন্তু বাচ্চারা সেই পরিবেশটা পাচ্ছে না, সেই ঠাকুরমার থেকে ঝুলিগুলো পাচ্ছে না। কিন্তু আমাদেরকে তার জন্য স্কুলের কিন্তু আমাদের দায়বদ্ধতা কিন্তু বেড়ে গেছে। তো আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চাদেরকে সেই মূল্যবোধ শেখাতে পারি। আমরা দুদিন আগেও সিআরটিতে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, সেখানে এই আলোচনাতে এসছে। আমাদের ওয়ার্কশপটা ছিল হোলিস্টিক প্রোগ্রেস কার্ডের উপরে। এখন আমরা যে প্রোগ্রেস বোর্ড তৈরি করছি, সেই হোলিস্টিক কার্ড, প্রোগ্রেস কার্ড, অর্থাৎ সার্বিক ডেভেলপমেন্টের জন্য, সব দিকে একটা শিশুর ডেভেলপমেন্টের জন্য। তো সেখানে কিন্তু উঠে এসছে যে মানবিক মূল্যবোধগুলি কীভাবে শেখানো যায়। আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা শেখাতে পারি। ধন্যবাদ ম্যাডাম, জানতে পারলাম কিভাবে বাচ্চাদেরকে মূল্যবোধ শেখানো উচিত। ধন্যবাদ ম্যাডাম আবারও। আচ্ছা ম্যাডাম, এরপরে আপনার কাছে জানতে চাইবো যে আজকালকার যে শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে কি পরিবর্তন দেখছেন, যে আগের শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করলে যেটা হয় আর কি? দেখুন, আগে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল তখন কিন্তু ছিল মানে শিক্ষা ব্যবস্থা ছিল টিচার কেন্দ্রিক। টিচার কেন্দ্রিক, টিচার যা বলবেন, টিচারের যে যা ধরুন টিচারকে যদি একটা শিক্ষার উৎসব ভাবি, একটা জাগ থেকে একটা গ্লাসে ঢেলে দেওয়া যেরকম, সেরকম একটা টিচার একটা স্টুডেন্টকে শেখাবেন, সেরকম ছিল। টিচারই মিল, টোটাল টিচারই সর্বা। টিচার যা বলবেন সেটাই, যেরকম চাইবেন বাচ্চাদেরকে সেভাবে তৈরি করতে পারেন। বাচ্চারা যদি, স্টুডেন্টরা যদি সে নরম কাদামাটি হয়, তাহলে যেরকম শেপ দিতে চায়, আমরা যাকে ডক্টর বানাতে চাই, যাকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, যাকে আর্টিস্ট বানাতে চায়, টিচার পারবে, এরকম ছিল আর কি। তো এখনকার শিক্ষা ব্যবস্থার সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। শিশু যেরকম, শিশুর যে অবস্থা আছে, তার যে প্রতিভা আছে, সেই প্রতিভাকে কেন্দ্র করে আমাদেরকে ক্লাসরুমটা সেরকম তৈরি করতে হবে। অর্থাৎ আমরা একটা মালির ভূমিকা নিতে পারি। একটা শিশুরা যদি চারা গাছ হয়, তাদেরকে যত্ন করার জন্য রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে আমাদের কাজ, টিচাররা কাজ। একটা শিশু একটা আম গাছকে, আম থেকে তো পেয়ারা তৈরি করতে পারবো না। একটা শিশু কিন্তু তার ভেতরে যে মানে প্রতিভা আছে, সেই প্রতিভা নিয়েই সে জন্মায়। কে আর্টিস্ট হবে, কে ইঞ্জিনিয়ারিং হবে, কার এই খেলার প্রতিভা আছে, যে সাহিত্যিক হবে, কবি হবে, অটোমেটিক্যালি জন্মসূত্রে ওর মধ্যে সেই প্রতিভাগুলো আছে। তো সেই প্রতিভাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে বিকশিত করার সুযোগ দেওয়া, এটাই হচ্ছে আমাদের বর্তমানকালের টিচারদের ভূমিকা। এবং আমাদের বর্তমান শিক্ষা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। তো শিশুদের যে লেভেলে আছে, আমি মানে ধরুন একজন টিচার, একজন পিজিটি, উনি মাস্টার ডিগ্রি হোল্ডার, উনার যে নলেজ আছে সেই নলেজের লেভেলে নয়। উনি যে ক্লাসে যাবেন, উনি যদি ক্লাস 6-এ যান, 6-এর আমার বাচ্চাদের যেই লেভেল আছে, তাদের শিক্ষণীয় লেভেল আছে, সে মানে শিক্ষাটা নেওয়ার, অবজার্ভ করার মতো যে পাওয়ারটা আছে, সেই লেভেলে গিয়ে আমাদের টিচিং দিতে হবে। তো আমাদের
আপনার কোয়েশ্চেনটা ছিল যে এখনকার শিক্ষার্থী এবং আগের যে শিক্ষার্থীরা ছিল তাদের ডিফারেন্সটা। তো এখনকার বাচ্চারা কিন্তু যেহেতু এই এই সময়ে এখন হচ্ছে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে বাচ্চারা কিন্তু অনেকটাই অ্যাডভান্স, যেটা আগের সময়ে ছিল না। এখন ইন্টারনেটের কারণে রেফারেন্স তথ্যগুলো বাচ্চারা কিন্তু অ্যাডভান্স জেনে নেয়। তো আমাদেরকে টিচার এরা অনেক অ্যাডভান্স, তো সেই হিসাবে টিচারদেরকেও অনেক অ্যাডভান্স হতে হবে, তাল মিলিয়ে অ্যাডভান্স হতে হবে, সেই মালির ভূমিকা নিয়ে পরিচর্যা করে তাদেরকে একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া। ঠিক। তো ম্যাম, এরপরে জেনে নেব যে আপনার এই শিক্ষকতা জীবনে একটা স্মরণীয় মুহূর্ত বা ঘটনা যদি আমাদের মধ্যে তুলে ধরেন। দেখুন, টিচিং এরকম এমন একটা প্রফেশন, এমন একটা পেশা যেটা পেশার সঙ্গে নেশাযুক্ত। টিচার কিন্তু মানে একদম শুধু পেশা হিসেবে নয়, নেশা হিসেবেও উনি কিন্তু এই জবটা করেন। আর টিচিং এমন একটা প্রফেশন যেটা একমাত্র মা বাবা এবং টিচাররা কিন্তু এই প্রফেশনে যুক্ত, যারা কাউকে উন্নত করে ডেভেলপ করে কাউকে কিছু একটা ভালো করতে পেরে মা বাবা যেরকম গর্ববোধ করতে পারেন, একমাত্র টিচাররাই পারেন সেই গর্ববোধ। আমার স্টুডেন্ট এরকম রেজাল্ট করেছে। তো আমাদের স্বাভাবিকভাবে একজন টিচারের কিন্তু একজন টিচার হিসেবে আমার তখনই ভালো লাগে আমার যখন আমার স্টুডেন্টরা সাফল্য পায় তখন। তো আমি অনেকগুলো, যেহেতু আমি অনেক বছর ধরে জব করছি, অনেকগুলো আমার স্মরণীয় ঘটনা আছে। তার মধ্যে আমি বলবো, আমি যখন ধলাই ডিস্ট্রিক্টে কাজ করছিলাম যে স্কুলটাতে, তুইকর্মা তুইসা স্কুলটাতে, ওখানে এটা জাস্ট নতুন আপগ্রেড হয়েছিল, মাধ্যমিক থেকে 12-এ আপগ্রেড হয়েছে। তো ওখানে যে স্টুডেন্টরা ভর্তি হয় জেনারেলি যারা শুধুমাত্র আর্টস স্ট্রিমে ছিল, তো যারা রেজাল্ট ভালো করেছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে অথবা সেকেন্ড ডিভিশন পেয়েছে, ওরা বেটার স্কুলে চলে যায় সায়েন্স কমার্স নিয়ে পড়াশোনার জন্য। তো এই স্কুলে যারা ছিল তারা কোনো মতে থার্ড ডিভিশনে পাশ করা, 36%, 38% হাইয়েস্ট এরকম পাশ করা স্টুডেন্টরা জাস্ট ভর্তি হয়েছে। তো আমি জাস্ট ওই স্কুলে তখন জয়েন করেছি, তখন আমি সব দেখলাম ওদের রেজাল্ট পারফরমেন্স দেখার পরে আমি ঠিক করলাম যে বললাম স্টুডেন্টদের যে শুধু তোমাদের পরীক্ষা নয়, আগামী বোর্ড পরীক্ষা কিন্তু আমারও পরীক্ষা। তো আমরা সেরকম স্ট্র্যাটেজি নিয়ে আমি দেখলাম এই বাচ্চাদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই, তারা সেরকম পরিবেশ পায়নি, হয়তোবা কোনো পারিবারিক পরিবেশ, কারোর পরিবারে অসুবিধে ছিল, কিন্তু তাদের মধ্যে মেধা ছিল, যোগ্যতা ছিল। তো যেই সাবজেক্ট টিচাররা পড়াতেন ওনাদের সমন্বয়ে আমরা এরকম একটা স্ট্র্যাটেজি নিলাম, কৌশল নিলাম ওদেরকে টেক কেয়ার করা সাবজেক্টর বিষয়ে। তারপরে দেখলাম যে থার্ড ডিভিশনে পাশ করা স্টুডেন্টরা যারা 36-38% পেয়েছিল, এরা ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আমার কাছে এটা সেরা প্রাপ্তি, আজ পর্যন্ত আমার কাছে এটাই সেরা প্রাপ্তি, এবং ভবিষ্যতে আশা করি এরকম প্রাপ্তি আরও আসবে। বাহ, খুব সুন্দর একটা স্টোরি। ম্যামেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যামের কাছ থেকে আরও একটি প্রশ্ন আমরা জেনে নেব যে আগামী যারা শিক্ষার্থী আছে তাদের জন্য কি বার্তা দেবেন আপনি? দেখুন, এখন আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করেন তারা প্ল্যান করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে আমাদের শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেই নিরিখে একবিংশ শতাব্দীর সঙ্গে কদম কদম যাতে আমরা পা মেলাতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের বিদ্যালয়গুলোকে এখন ডিজিটালি করা হচ্ছে। এখন আগে আমরা কল্পনা করতে পারতাম না, এখন ক্লাসরুম মানে এখানে কিন্তু স্মার্ট বোর্ড আছে, স্মার্ট টিভি আছে। এখন বাচ্চারা ক্লাস করছে তারা ট্যাব দিয়ে, ল্যাপটপ দিয়ে এরা ক্লাস করছে, তারা ডিজিটালি এত এক্সপার্ট হচ্ছে। তো এখনকার শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র যে পড়াশোনা করলাম, একটা সার্টিফিকেট জোগাড় করলাম, একটা চাকরি জোগাড় করলাম, এই নয় শিক্ষার উদ্দেশ্য। এখন শিক্ষার উদ্দেশ্যর তার ব্যাপ্তি ঘটেছে। তো যাতে করে স্টুডেন্টরা তারা তার ক্যাপাসিটি অনুযায়ী, তার প্রতিভা অনুযায়ী
স্টুডেন্টরা যাতে নিজেকে বিকশিত করতে পারে, তার জন্য কিন্তু এখন এডুকেশনের সঙ্গে পাশাপাশি কিন্তু ভোকেশনাল এডুকেশনও চলে এসছে। যেমন ধরুন আমাদের বিদ্যালয়ে কিন্তু ভোকেশনাল এগ্রিকালচার আছে, যেহেতু আমরা রুরাল এরিয়াতে আমাদের জব আছে, আমাদের বাচ্চারা কিন্তু ক্ষেত জমি জমা নিয়ে দেখছে, সেই নিয়ে কিন্তু তাদের সেই প্রতিভাকে তারা বিকশিত করতে পারে। এগ্রিকালচার আছে, এখন ডিজিটাল যুগের জন্য আমাদের বিদ্যালয়ে আরেকটা ভোকেশনাল ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে আইটি। তো এরকম বাচ্চারা কিন্তু সবাই তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন নাচ গান খেলাধুলা সব কিছুতে যাতে ডেভেলপ করতে পারে এবং তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট, আমাদের রাষ্ট্র কিন্তু চাইছে। তো আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, ভবিষ্যৎ প্রজন্মকে এটাই বলতে চাই, তারা নির্দ্বিধায় যাতে বিদ্যালয়ে আসে, বিদ্যালয়ের সেই শিক্ষা ব্যবস্থাগুলো যাতে তারা গ্রহণ করে এবং নিজেকে বিকশিত করতে পারে, ভবিষ্যতে একজন সুনাগরিক আদর্শবান মানুষ হতে পারে, সেই আশা আমি রাখতে চাই। এইটুকু। ধন্যবাদ ম্যাডামকে ধন্যবাদ জানাবো আবারও, কারণ ম্যাডামের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে দিয়েছে। তো উনাকে চাইবো উনি আবারও আসবে আমাদের প্ল্যাটফর্মে এবং এইভাবেই সময় দেবেন এবং আমাদের পজিটিভ বার্তার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেগুলো আমরা সফল করব ওনাদের মাধ্যমেই। তো আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই এবং আগামী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।